জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে থাকার কোনো অবকাশ নেই। যেখানে বাধা সেখান থেকে আবার শুরু করতে হয়। তেমনি বাধাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ায় তরুণ উদ্যোক্তার গল্প শুনব। পায়রা টেলিভিশনের ব্যতিক্রমী এক আয়োজন উদ্যোক্তার কথা। আজ আমাদের সাথে উপস্থিত আছেন তরুণ উদ্যোক্তা নাদিরা জাহান হিমু। পুরো সময়টা জুড়ে আজকে গল্প হবে, শুনবো তার প্রথম থেকে সব কথা। নাদিরা জাহান হিমু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা শুনতে চাই আপনার সেই ভোজন রসিকের শুরুর গল্পটা, কিভাবে শুরু করেছিলেন এবং আপনার কেন মনে হলো যে আপনার কিছু একটা করা দরকার? প্রথম দিক বলতে গেলে একদম প্রথমে হচ্ছে আমার চিন্তা ভাবনা যেমন ছিল, আমার বাবা যখন ইন্তেকাল করে তখন আসলে আমার ফ্যামিলিতে যেহেতু আমি সবার বড়, এজন্য আমার মানে ছাদটা ওইভাবে তো কেউ নাই, মানে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। তো এজন্য যেহেতু বড় মেয়ে হিসেবে আমার একটা দায়িত্ব কাঁধে আসে যে আমাকে আমার মাকে দেখতে হবে, আমার ছোট ভাইকে দেখতে হবে, এজন্য আমার কিছু করা দরকার। তখন অবশ্য আমি যেহেতু আমার পড়াশোনা চলমান, তখন আমি পড়াশোনা যে শেষ হবে তখন যে একটা জব করবো ওরকমের চিন্তা, ওরকমটা আসলে সম্ভব ছিল না। পরবর্তীতে যেহেতু আমাকে আবার ঢাকায়ও যেতে হবে, যেহেতু পড়াশোনা আমার মানে শেষ হয়নি, তো আমি চাচ্ছিলাম আমার মাকে এমন কিছু একটা করে দেওয়ার জন্য, বা আমার মা এমন কিছু একটা করুক যাতে করে আমার আশপাশের মানুষ খারাপ কিছু না বলে। যেহেতু আমাদের দেশে একটা প্রচলন আছে যে যে মহিলার স্বামী থাকে না বা যে মেয়ের স্বামী থাকে না তাকে নিয়ে আশপাশের সবাই হচ্ছে নানান ধরনের কটু কথা বলে। তো আমি চাচ্ছিলাম আমার মায়ের দিক থেকে যাতে কোনো মানুষ কখনো আঙুল তুলতে না পারে। তো এজন্য আমার একটা চিন্তা ভাবনা করা যে ঘরে বসে এমন কিছু কি করা যায় যে যাতে করে আমার মায়ের পর্দাটাও থাকলো, যেহেতু পর্দাটাও থাকলো, আবার হচ্ছে অন্য মানুষ কিছু নাও বলতে পারে, কারণ মেয়ে মানুষ যদি ঘরের বাইরে কাজ করে নানান ধরনের কথা কিন্তু রটে। তো সেই ভাবনা থেকে প্রথমে হচ্ছে আমি 3 পিস নিয়ে কাজ শুরু করি। 3 পিস নিয়ে কাজ শুরু করার পরে সেখানে আমি তেমন একটা সফল হইনি। সফল না হওয়ার পরও কিন্তু আমি থেমে থাকিনি। তারপরে চিন্তা করলাম যে আমার এই শহরে কি তেমন কি ভালো জিনিস আসলে নাই, বা আমার শহরের মানুষ যে জিনিসটা চাচ্ছে কিন্তু তারা চাইলেও পাচ্ছে না। তো সেই চিন্তা ভাবনা থেকে আমার মনে হলো যে আমার এখানে তো ভালো ধরনের বা ভালো মানের কেক পাওয়া যায় না, যেহেতু বাচ্চারা বলেন বা বিশেষ দিনে আমরা কেকটা কেটে থাকি বা কেক খায়, সবাই পছন্দ করে। তো সেই হিসেব থেকে আমার প্রথমে আলহামদুলিল্লাহ শুরু করা 2020 সাল থেকে, সেপ্টেম্বর থেকে। তো সেই থেকে আস্তে 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 করে আল্লাহর রহমতে এই পর্যন্ত আসা। আমি একটু মাঝখানে একটু জানতে চাইবো যে 2020 থেকে কি আপনার কেকের যাত্রাটা শুরু নাকি কাপড়ের যাত্রাটা শুরু? না, কাপড়ের যাত্রা শুরুর 1 থেকে 2-3 মাসের পরই হচ্ছে আমি আবার এটা শুরু করছি। আমি ওই 2000 যখন বুঝতে পারলেন যে আসলে কাপড় ব্যবসায় আপনি খুব একটা বেশি দূর যেতে পারবেন না। জি জি, আচ্ছা, সেই থেকে এটা করা। আর ইনভেস্টমেন্ট যদি আমি বলি সেক্ষেত্রে ওই কাপড়ের যেটা শুরু করা, সেখান থেকে আমার কিছু টাকা ছিল। তারপরে আমার খালা বলেন বা আমার মানে রক্তের যারা ছিল তাদের থেকে কিছু টাকা নিয়ে আমার 20,000 টাকা পুঁজি নিয়ে হচ্ছে আমার আল্লাহর রহমতে শুরু করা। সেই থেকে আসলে এই পর্যন্ত আল্লাহর রহমতে আসা। পথ চলাটা খুব বেশি লম্বা নয়, তবুও এই পথ চলতে গেলে আপনার নানান চড়াই উতরাই পার হতে হয়েছে, আমরা সব কথাই শুনবো। তো আমি এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে কি নিয়ে খুব বেশি ব্যস্ত আছেন? কি নিয়ে ব্যস্ত আছি বলতে আমার পড়াশোনা একদম যেহেতু কমপ্লিট, তো এজন্য আমি জবে তেমন একটা শিফট করতে চাচ্ছি না। আপাতত আমি আমার এই মানে বিজনেসটা নিয়েই একদম ফুল টাইম বিজনেসের উপরেই আছি। বর্তমানে এটা নিয়েই হচ্ছে ব্যস্ত আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা এই পর্যায়ে আপনার কাছে আসলে জানতে চাই যে আপনার এই পথ চলার সময়টা মোটামুটি একটা দীর্ঘ সময়, তো আসলে আউটলেট দেওয়ার বা শোরুম দেওয়ার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? আসলে প্রত্যেকটা উদ্যোক্তারই স্বপ্ন থাকে তার নিজের একটা শোরুম থাকবে বা নিজের একটা ব্র্যান্ড সবার সামনে উপস্থাপন করবে। কিন্তু আমার যেহেতু এটা এখন আপাতত আমি একটু চাচ্ছিলাম একটু গুছিয়ে নিজেকে আরেকটু সময় চাচ্ছি, যেহেতু একটা আউটলেট দিতে গেলে অনেক কিছুর একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে আমি একটু চাচ্ছি সময় নেওয়ার, তারপরে ইনশাআল্লাহ আমি হয়তো আমরা নিশ্চয়ই সেরকম কিছু দেখব। আসলে প্রত্যেকটা পরিবার থেকেই যখন একটা কাজ আমরা করি, আরো যেহেতু আমাদের মফস্বল অঞ্চল এবং আপনি যেহেতু একজন নারী উদ্যোক্তা,
তো আপনার নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, পরিবার থেকে আসলে কতটুকু আপনি সাপোর্ট পেয়েছেন? আচ্ছা, ফ্যামিলি সাপোর্ট বলতে আমার ফ্যামিলি, যেহেতু আমার বাবা ইন্তেকাল করেছেন তারপর থেকে আমার মা আর ভাই, আমার ফ্যামিলি বলতে এই দুইজনই মানুষ ছিল, কারণ আমার চাচাও নাই, আমার ফুপুরাও ওইভাবে আমাকে তেমন একটা সাপোর্ট করে নাই। আমরা যখন আসলে একটা মানুষ মারা যায় সেই সময় আশেপাশের সবাই হচ্ছে খুব ক্লোজ থাকে, হ্যাঁ তোমার চিন্তা নেই আমি তোমাকে দেখবো, ওই জনে বলে তোমার চিন্তা নেই আমি দেখবো, হ্যাঁ। কিন্তু এক সপ্তাহ যাক, এক মাস যাক, সেই মানুষগুলোকে আসলে আর খুঁজে পাওয়া যায় না, কারণ কেউ কারো মানে ভরণ পোষণ বলেন বা কেউ কারো দায়িত্ব নিতে চায় না আসলে। এটাই আমি আমি আমার জায়গা থেকে দেখলাম, অনেকে দেখি যে অনেকের বাবা মা মারা যায়, আশেপাশের আত্মীয় স্বজন সবাই বলে তোমার চিন্তা নাই, তোমার বাবা নাই তো কি হয়েছে, আমি আছি। কিন্তু ওই জিনিসটা আসলে কয়েকদিন পরে থাকে না। আমার বাবা যখন মারা যায় তখন আমরা ভাড়া বাসে ছিলাম, তখন ওই ভাড়াটিয়ার মানে যারা মালিক ছিল তারা বলছিল যে আমার বাবা নাকি টাকা দেয় নাই, ঘর ভাড়া অনেক তার ছিল, এজন্য আমার ঘরে যা যা জিনিসপত্র ছিল তারা সেই টাকার বিনিময়ে সেটা জিনিসপত্রগুলো রাখে। শুধু আমার বাসা থেকে আমি মনে হয় আমাদের কাপড় চোপড় আর একটা গ্যাসের চুলা ছিল আর হাঁড়ি পাতিল, এগুলো ছাড়া আর কিছু আনি নাই। পরে হচ্ছে আমার বাবা যেহেতু মানে আরেকটা বিয়ে করেছিল, তো সেই ভাই ওনারা হচ্ছে আমাদের বলছিল যে হ্যাঁ তোমরা থাকবো, আমার কাছে সমস্যা নেই। তো তাদের বাসায় আমরা উঠি, কয়েক মাস ছিলাম। তো কয়েক মাস থাকার পর আসলে যেই হোক আসলে কে কার কয়দিন দেখে, তো সেই হিসাবে আমরা তাদের বাসা থেকে মানে তাদের অনেক কিছু আমাদের মনে হইতেছিল যে তারা হয়তো আমাদের আর চাচ্ছে না এরকম কিছু। তো তারপরে আমরা সিদ্ধান্ত নিই আমরা আলাদা বাসা নিব, বাসা থাকবো। তো আলাদা বাসা নেয়ার যে আপনার একটা যে ভাড়া দেওয়ারটা যে সামর্থ্য, ওইটুকু কিন্তু আমার ছিল না বা আমার মায়ের ছিল না, কারণ আমরা একদমই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা মানুষ। আমার মা পড়াশোনা ওইভাবে জানে না, আমার বাবাই হচ্ছে আমাকে পড়াশোনা করাইলো নার্সিং এ। তো এই জন্য আমার এক আব্বুরই হচ্ছে ওই যে আমরা লজিং থাকে বলে না, আমার বাবা হচ্ছে ওই বাসায় থাকতো, পড়াশোনা করতো ওই বাসায় থেকে, পড়াশোনা করতে পরে ওনারা হচ্ছে ওনাদের একটা বাসা খালি ছিল, তো বলছিল ওনারা যে আপনারা আমার বাসায় তোমরা কয়দিন আমার বাসায় থাকতে পারো, আমার বাসাটা খালি, তোমরা তো ঠিকঠাক করে থাকো। তো তারপরে তাদের ওই আশ্রয়টুকু আসলে আমাদের সম্বল ছিল। তো সেই আশ্রয়ে থাকার পরে চিন্তা করলাম যে মাথার ছাদ তো পেয়েছি, এখন খাবার জোগাড় করার জন্য আমার কর্ম করা দরকার, কর্ম যদি আমি না করি তাহলে তো আমার মুখে তো কেউ ভাত তুলে দিবে না। তো সেই চিন্তা থেকে আমার ফোন ছিল না, আমার বাবা থাকাকালীনই আমি হচ্ছে ফোনের টাকা জমিয়েছিলাম। তো সেই ফোনের টাকা দিয়েই প্রথমে কাপড়ের বিজনেস করা, তারপরে হচ্ছে কেকের বিজনেস করা। একটা মজার বিষয় হচ্ছে কেক কিন্তু হচ্ছে মেকিং করার সময় আমাদের ফ্রিজ দরকার হয়। তো আমার বাসায় কিন্তু ফ্রিজও ছিল না, বললাম না আমার শুধু গ্যাসের চুলা ছাড়া জিনিসপত্র ছাড়া কিচ্ছু ছিল না। তো সেই ওই বাসার পাশেই আমার আন্টি চাচি হয়, তো ওনাদের বাসায় হচ্ছে আমরা কেক মেকিং করে ফ্রিজে রাখতাম, ওনাদের ফ্রিজে, ওখান থেকে আবার মানে ডেলিভারি করতাম। ওনারা আমি এতদিন আমার এই বিজনেসের প্রথম থেকে ওনারা আমাকে অনেক হেল্প করছে। যদি ওনারা আমাদের নিজের মতো না মানে একটু সাপোর্ট না দিত, হ্যাঁ এত দূর হয়তো আমি আসতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ আমি এই বাসায় থাকি, এই যে আমার চারপাশে যা দেখছেন সবকিছু আমার নিজের করা। তো ওই জায়গা থেকে যদি আসলে আমি ভেঙে পড়তাম বা আমার মা আমার ভাই যদি আমার সাপোর্ট না করতো, আমার খালার আমাকে অনেক সাপোর্ট করছে, অনেক বিপদে আপদে সব সময় ওনারা আমাকে হেল্প করতো। তো এই কয়েকটা মানুষের অবদান আমি আমার লাইফে কখনো ভুলতে পারবো না। আমার এই পর্যন্ত আসা বা আমি এখন আলহামদুলিল্লাহ যতখানি ভালো আছি, হয়তো অনেকেই নাই। তো এতটুকু আসাটা আমার জন্য একটু কষ্টকর হলেও আমি কিন্তু কখনো হাল ছাড়ি নাই, আর আমার ফ্যামিলির সাপোর্ট ছিল বিধায় কিন্তু আমি মানে মানে আমার কোনো রাস্তাটা মানে সহজ ছিল আর কি। আমাকে সবাই দেখে ক্যামেরার সামনে বা আমাকে সবাই ফেসবুকে দেখে প্রচার করি আমি, কিন্তু পিছনে হচ্ছে হ্যাঁ পিছনে আমার এই কয়েকটা মানুষ আমার পিছনে অনেক। ওই যে কথা থাকে না যে ইচ্ছা থাকলে উপায় হবেই, তেমনি সবকিছু ব্যাটে বলে একটা মিলে গেছে আর কি। হ্যাঁ এই যে আপনার প্রতিষ্ঠানের নানান কাজে বা কেক সরবরাহ করতে গিয়ে অনেক ধরনের ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা থাকে, এমন কোন অভিজ্ঞতা আছে যেটা আসলে দর্শকদের বললে তারা খুব আনন্দ পেতে পারে বা মজা পেতে পারে? আসলে এটা মজা কিনা আমি জানি না, কিন্তু এটা আমার কাছে খুব মানে সুন্দর একটা স্মৃতি, বা আমি একটা মনে হয় আমার দিক থেকে আমি একটা ভালো কাজ করেছিলাম। সেটা হচ্ছে এক আপু, তার ফ্যামিলির ফোন নাম্বার বা তার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না,
হারিয়ে ফেলেছে হয়তো বা কোনো কারণে, যেহেতু আপু দেশের বাইরে থাকেন। তো তিনি আমার পেজে হচ্ছে কেক অর্ডার করেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি ঠিকানা জানতেন, কিন্তু তার যেহেতু ওই ফ্যামিলির কোনো ফোন নাম্বার ছিল না, কিছু না, তো উনি আমাকে জাস্ট ঠিকানাটা বলেছেন আর অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন যে আপু আপনি ওই ঠিকানায় যাবেন এবং তার সাথে হচ্ছে আমার একটু কথা বলিয়ে দিবেন। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি যখন ওনাদের বাসা, অনেক সময় লেগেছে অবশ্য, তো অনেক খুঁজে তারপরে তার পরিবারের সন্ধান আমি পেলাম। তারপর তাদের সাথে আমি ভিডিও কলে কথা বলিয়ে দিয়েছিলাম। সেই যে একটা আনন্দঘন মুহূর্ত, সবাই যে খুশিতে কান্না করেছিল, আমার এত ভালো লাগছে ওই কাজটা করার পর। মানে আমার মনে হয় যে না, আমি আলাদা একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল। আমি হয়তোবা এই একটা ছোট বিজনেস বা একটা ছোট উদ্যোগ নিয়ে যে আমি একটা মানুষের ফ্যামিলির সাথে যোগাযোগ করার একটা মাধ্যম তৈরি করে দিয়েছিলাম, এটা আমার কাছে ভালো একটা, আসলে সত্যি এমন পরিবেশ যে কারোই ভালো লাগার কথা। তো আমরা এই যে আলাদা অনুভূতির কথা শুনলাম, নানান বিপাকে পড়তে হয়েছে, বিভিন্ন কাজ নিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো এমন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা বা সাধারণত হচ্ছেন, এমন কোনো কথা আছে কিনা? সমস্যা বলতে আসলে আমরা যেহেতু হোমমেড কেক নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কাছে অর্ডার করার পরে হচ্ছে আমরা সেটা ডেলিভারি করে থাকি, আমাদের কোনো কিছু রেডি থাকে না। তো যেহেতু একটা কাস্টমার আমাকে অর্ডার করছে বা তার থেকে সকল ডিটেলস নেওয়ার পরে আমরা কিন্তু অর্ডার কনফার্ম করি। তো অর্ডার কনফার্ম করার পরে অনেক সময় দেখা যায় তারা হচ্ছে অর্ডার করে তারপরে হচ্ছে তারা ফোন অফ রাখে বা কোনো কিছু, তারা সেই অর্ডারটা নেয় না। এক্ষেত্রে আমার দিক থেকে একটু লস হয়, খারাপও লাগে, কিন্তু আসলে এই জিনিসগুলো আমার কাম্য নয় আর কি। এটা আমি আসলে এটাই হচ্ছে আমার খারাপ লাগার একটা বিষয় আর কি, বা সমস্যা বলতে পারেন। আপনি সহ আরো অনেক প্রতিষ্ঠিতই বলি আমি, যারা 3-4 বছর হয়ে গেছে মোটামুটি এখন একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছেন, এই অন্যান্য যারা কাজ করছেন, বিভিন্ন মাধ্যমে যারা কাজ করছেন, তাদের নিয়ে আসলে আপনাদের কি হলে ভালো হয় বা প্ল্যাটফর্মটা কিরকম চাচ্ছেন? এটা একদমই আমার নিজের মতামত। সেটা হচ্ছে আমাদের মধ্যে ইউনিটিটা কম, মানে আমরা সবাইকে প্রতিদ্বন্দ্বী যদি না ভেবে যদি সবাই একত্রিত হয়ে যদি কাজ করি, আমার মনে হয় আমাদের সবার আরো সামনে এগিয়ে যেতে অনেকটা সহজ হবে। মানে একটা শক্ত ইউনিটির দরকার। হ্যাঁ, শক্ত ইউনিটির দরকার, এটা একটু কম আছে আমাদের মধ্যে, আমি যতটুকু। আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা মনে করি যে যারা নতুন আসতে চায়, উদ্যোক্তা হতে চায়, তাদের উদ্দেশ্যে কি আপনার বলার কি আছে? তাদের উদ্দেশ্যে আমার এতটুকুই বলার আছে, সেটা হচ্ছে আপনারা যদি উদ্যোক্তা হতে চান বা আপনার মনের মধ্যে যদি সুপ্ত বাসনা থেকে থাকে যে আপনি একদিন সফল হবেন, তাহলে আপনি যদি চিন্তা করেন আপনার পুঁজি কম আছে, এজন্য আপনি পারছেন না, এটা বাদ দিয়ে আপনার যতটুকু পুঁজি আছে, আমি মনে করি আপনি যেটা পারবেন করতে সেটা নিয়ে আপনি নামুন, ইনশাল্লাহ আপনি একদিন ভালো একজন সফল উদ্যোক্তা হবেন। এই যে পায়রা টেলিভিশনের আজকের আমাদের আয়োজন আপনার কেমন লেগেছে? মানে আয়োজনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকমের উদ্যোক্তার কথা শোনা বা তাদের পথ চলাটা, আসলে এটা আসলে সবাই হয়তো এই কাজটা করে না। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার মনে হয় আপনাদের এই প্রোগ্রামটা দেখে আরো 5টা নতুন উদ্যোক্তা হয়তো তৈরি হবে, এটা আমার প্রত্যাশা। আমাদের পায়রা টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। পায়রা টেলিভিশনের দর্শকদের কাছে আমার উদ্দেশ্যে বলা হচ্ছে, যেহেতু ওনারা নতুন একটা চ্যানেল শুরু করেছে এবং তাদের সকল কিছুই হচ্ছে খুব সুন্দর, আমার মনে হয় ওনারা যে আরো সুন্দর সুন্দর অনেক প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে, আপনাদের প্রত্যেকটা প্রোগ্রাম খুবই ভালো লাগবে। এজন্য পায়রা টেলিভিশনের সঙ্গে থাকতে হবে। তো আপনারা পায়রা টেলিভিশনের সঙ্গেই থাকুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার সময় করে আমার এই পথ চলাটা বা জার্নিটা শুনতে আপনারা এসেছেন, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। উদ্যোক্তা হতে হলে প্রয়োজন একাগ্রতা, নিষ্ঠা এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত কাজে স্থির থাকা, তবেই আপনি সফল হতে পারবেন। আপনার আশেপাশে এমন অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে যাদের খোঁজ আমাদেরকে দিতে পারেন। নিচে লেখা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা প্রচার করব উদ্যোক্তার কথা এই অনুষ্ঠানে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, পায়রা টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।